হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকেই স্বাগত। ডব্লিউবিসিএস প্রিলিমস 2023-কে টার্গেট করে আমরা জেনারেল সায়েন্সের উপর যে সিরিজটা শুরু করেছিলাম, তো আজ আমরা সেখানে আলোচনা করব পর্যায় সারণী অর্থাৎ পিরিয়ডিক টেবিল নিয়ে। তো এর আগে কয়েকটি ভিডিও বানিয়ে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এটা শুধুমাত্র ডব্লিউবিসিএস নয়, আরআরবি গ্রুপ ডি, ডব্লিউবিপি, এসএসসি এবং অন্য সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু এই সিরিজটা সমানভাবে গুরুত্বপূর্ণ। আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু পিরিয়ডিক টেবিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে। তো পর্যায় সারণীর উপর এর আগে আমরা একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, কোনো মৌল পর্যায় সারণীতে কোন পর্যায়ের কোন ব্লক কোন শ্রেণীতে অবস্থিত, কিভাবে আমরা মুখস্থ না করে সেগুলো বার করব তার উপর। যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন শুরু করা যাক। টোটাল দুটো ভিডিওর মাধ্যমে আমরা পর্যায় সারণী কমপ্লিট করে ফেলবো। আজ আমাদের ফার্স্ট ভিডিও, তো চলুন দেখা যাক। ফার্স্ট, আমরা জানি যে প্রকৃতিতে বর্তমানে প্রচুর মৌল আছে, প্রায় 118টি, যার মধ্যে কিছু মৌল প্রাকৃতিকভাবে সৃষ্ট, কিছু মৌল মানুষের মাধ্যমে সৃষ্ট অর্থাৎ কৃত্রিমভাবে সৃষ্ট। তো এই যে 118টি মৌল, এই 118টি মৌলের নাম কিন্তু মনে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। তাছাড়া এই মৌলগুলি থেকে প্রচুর সংখ্যক যৌগ উৎপন্ন হয়, যেগুলোর নামও কিন্তু মনে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। তো এই জন্য এই সমস্ত মৌল এবং যৌগের মধ্যে যে সমস্ত ভৌত আর রাসায়নিক ধর্ম আছে, তাদের যে সাদৃশ্য বৈসাদৃশ্য আছে, সেই সমস্ত কিছুর উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণীতে কিন্তু ভাগ করা হয়েছে। বিভিন্ন বিজ্ঞানী যেমন ডোবেরিনার, নিউল্যান্ড, মেন্ডেলিভ, মোজলে সমস্ত বিজ্ঞানী কিন্তু এই মৌল এবং যৌগগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে এদেরকে একটি শ্রেণীতে ভাগ করেছেন, যেটা আধুনিক পর্যায় সারণী বলা হয় এখন বর্তমানে। তো আমরা দেখে নেব যে যে সমস্ত বিজ্ঞানীর নামগুলো বললাম, ডোবেরিনার, নিউল্যান্ড, মেন্ডেলিভ, তাছাড়া মোসলে, তো এই সমস্ত বিজ্ঞানী একটি সূত্রও কিন্তু দিয়েছেন, যেমন ডোবেরিনারের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র, মেন্ডেলিপের পর্যায় সূত্র, তাছাড়া মোজলের আধুনিক পর্যায় সূত্র। এগুলো নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা আলোচনা করব। তাছাড়া ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়েও আলোচনা করব, এবং কিছু এমসিকিউ আমাদের বাদ থেকে যাবে, যেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। তো ফার্স্ট আমরা আলোচনা করব ডোবেরিনারের ত্রয়ী সূত্র। বিজ্ঞানী ডোবেরিনার কি বলেছেন, যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি মৌল, পরপর তিনটি মৌল, যাদের মাঝের মৌলটির পারমাণবিক ভর অন্য দুটো মৌলের পারমাণবিক ভরের গড় হয়। যেমন আমরা ধরে নিচ্ছি এক্স, ওয়াই, জেড তিনটি মৌল আছে পরপর। ফার্স্ট এক্স মৌলের পারমাণবিক ভর ধরে নিচ্ছি এ, ওয়াই এর ধরে নিচ্ছি বি এবং জেড এর ধরে নিচ্ছি সি। তাহলে এখন আমরা তিনটি মৌলের মধ্যে মাঝের মৌল অর্থাৎ এই ওয়াই মৌলের পারমাণবিক ভর বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, অন্য দুটি মৌলের পারমাণবিক ভরের গড়, অর্থাৎ অন্য দুটি মৌল এক্স আর জেড। এক্স এর পারমাণবিক ভর এ প্লাস জেড এর পারমাণবিক ভর সি বাই 2, যেটা কিন্তু এই ছকের মাধ্যমে বলা আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম হচ্ছে মাঝের মৌল, যার পারমাণবিক ভর বা পারমাণবিক সংখ্যা কত, 23। তো এই 23টাকে আমরা কিভাবে লিখতে পারি, লিথিয়াম যার পারমাণবিক ভর বা পারমাণবিক সংখ্যা 7 এবং পটাশিয়ামের 39, তো 7 যোগ 39/2, এটা করলে আমরা 23 পাই। তো এটাই কিন্তু বলেছেন বিজ্ঞানী ডোবেরিনা তার ত্রয়ী সূত্রতে। নেক্সট আমরা দেখে নেব নিউল্যান্ডের অষ্টক সূত্র। বিজ্ঞানী নিউল্যান্ড কি বলেছেন, 1866 সালে কিন্তু বিজ্ঞানী নিউল্যান্ড তার প্রথম এই অষ্টক সূত্র তিনি এই বিষয়ে আলোচনা করেছিলেন। যে কি বলেছিলেন তিনি, মৌলগুলিকে যখন ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, অর্থাৎ তখন কি দেখা যায়, একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করে ঠিক তার পরের 8 নম্বর মৌলতে গিয়ে সেই প্রথম মৌলের পারমাণবিক সেই প্রথম মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম যা হবে, অর্থাৎ এর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক যা হবে, সান্দ্রতা, তো সেই অষ্টম মৌলের ক্ষেত্রে কিন্তু সেম হবে, অর্থাৎ ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম কিন্তু পুনরাবৃত্তি ঘটবে, অর্থাৎ পুনরায় সেটা ফিরে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন থেকে ক্লোরিন পর্যন্ত সাজানো আছে, তো যাদের পারমাণবিক ভর
কিন্তু ক্রমবর্ধমান অনুসারে সাজানো আছে, অর্থাৎ হাইড্রোজেন এর পারমাণবিক ভর 1, লিথিয়ামের পারমাণবিক ভর 3, বেরিলিয়ামের পারমাণবিক ভর 4, বোরনের পারমাণবিক ভর 5, কার্বনের 6। তো এইভাবে কিন্তু সাজানো আছে ক্লোরিনের 17 পর্যন্ত। তো এখন আমরা যদি লিথিয়াম থেকে দেখি, ঠিক 8 নম্বর মৌল অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো লিথিয়াম আর এই সোডিয়ামের মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্ম সেম। লিথিয়াম আর সোডিয়ামের ভৌত আর রাসায়নিক ধর্ম সেম। ঠিক একইভাবে আমরা দেখতে পাবো যদি বেরিলিয়াম থেকে শুরু করি, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম অর্থাৎ এরা অষ্টম, ঠিক 8 নম্বর আছে ম্যাগনেসিয়াম। তাহলে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এর যে ভৌত এবং রাসায়নিক ধর্ম সেগুলো সেম। তো এইটাই বলা হয়েছে অষ্টক সূত্রতে, নিউল্যান্ডের অষ্টক সূত্র, যেটা 1866 সালে কিন্তু বিজ্ঞানী এইভাবে সাজিয়ে তার অষ্টক সূত্রের কথা প্রথম বলেছিলেন। তো ফার্স্ট আমরা দেখলাম ডোবেরিনারের ত্রয়ী সূত্র এবং এখন কি দেখলাম নিউল্যান্ডের অষ্টক সূত্র। এরপর আমরা চলে যাব মেন্ডেলিফের পর্যায় সূত্রতে। মেন্ডেলিফ তার পর্যায় সূত্রতে কি বলেছেন, বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। তো আমরা ধরে নিচ্ছি কয়েকটি মৌল A B C D E F G H, ধরে নিচ্ছি এগুলো বিভিন্ন মৌল যেগুলো পারমাণবিক গুরুত্ব ক্রমশ বাড়ছে, এইভাবে সাজানো আছে। তো এখন যদি আমরা দেখি এ মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম যা ডি মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম ঠিক সেম, তাহলে আমরা দেখতে পাবো ঠিক দুটো মৌল বাদে অর্থাৎ জি মৌলের ক্ষেত্রে ভৌত এবং রাসায়নিক ধর্ম সেম হবে, অর্থাৎ এ মৌলের ভৌত রাসায়নিক ধর্ম যা ডি মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাই, এবং জি মৌলের ভৌত রাসায়নিক ধর্ম সেম। ঠিক একইভাবে যদি আমরা দেখি এ মৌল এবং সি মৌলের ভৌত রাসায়নিক ধর্ম সেম হচ্ছে, এ মৌল এবং সি মৌলের ভৌত রাসায়নিক ধর্ম সেম হচ্ছে, তাহলে ঠিক একটা বাদে ই মৌলের ক্ষেত্রে কিন্তু সেম হবে, অর্থাৎ এ মৌলের যা হচ্ছে সি মৌলের তাই হবে এবং ই মৌলের তাই হবে। তো এটাই কিন্তু বলেছেন মেন্ডেলিভ তার পর্যায় সূত্রতে, বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ বারবার ফিরে ফিরে আসে, এটাই কিন্তু বলেছেন মেন্ডেলিভ। তো এটাই হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র। কিন্তু এই যে মেন্ডেলিভের পর্যায় সূত্র, এর উপর ভিত্তি করে যে তিনি সারণী দিয়েছেন, সেই সারণীর কয়েকটি উপযোগিতা আছে এবং কয়েকটি ত্রুটিও কিন্তু আছে। উপযোগিতা কি কি, যে পর্যায় সারণীতে মৌলগুলি সুশৃঙ্খল শ্রেণীবিন্যাস পাওয়া গেছে এইভাবে সাজিয়ে, তার ফলে মৌলগুলির যে ধর্ম সেটা কিন্তু অধ্যয়ন খুব সহজ হয়েছে। মৌলগুলি জানা বা মৌলগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য জানা সেগুলো কিন্তু সহজ হয়েছে এইভাবে সাজানোর ফলে। তো একটা উদাহরণ দিতে পারি, যেমন সপ্তম বি শ্রেণীভুক্ত যে হ্যালোজেন মৌল ক্লোরিন, এর ধর্মের সঙ্গে অপর যে মৌল ব্রোমিন আয়োডিন আছে তাদের কিন্তু যথেষ্ট সাদৃশ্য আছে। তো এই কারণে কিন্তু একই শ্রেণীভুক্ত মৌলগুলির যে পঠন পাঠন অর্থাৎ অধ্যয়ন সেগুলো সহজ হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর উপযোগিতা। 2 নম্বরে কি বলছে, পর্যায় সারণীর কোনো কোনো মৌলের পারমাণবিক গুরুত্বকে সংশোধন করা সম্ভব হয়েছে, যেমন বেরিলিয়াম, ইন্ডিয়াম, বেরিলিয়াম বিই, ইন্ডিয়াম IN, ইউরেনিয়াম ইউ, এগুলোর কিন্তু পারমাণবিক গুরুত্ব সংশোধন করা হয়েছে এইভাবে। তাছাড়া 3 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে কি বলছে, যে পর্যায় সারণীতে কিন্তু পরবর্তীকালে একটি নতুন মৌলের আবিষ্কারও সম্ভব হয়েছে, যেমন মেন্ডেলিভ তার মূল যে সারণী সেখানে 65টি মৌল ছিল মাত্র, এবং বেশ কয়েকটি স্থান ফাঁকা ছিল, এবং ওই সমস্ত ফাঁকা স্থান কিন্তু পরবর্তীকালে কিন্তু পূরণ হয়ে যায়, কারণ কয়েকটি নতুন মৌল আবিষ্কার হয়, যেমন জার্মেনিয়াম GE
মৌল আবিষ্কার হয়, গ্যালিয়াম এ মৌলটা আবিষ্কার হয়, তাছাড়া স্ক্যান্ডিয়াম সি এই সমস্ত মৌলগুলো কিন্তু আবিষ্কার হয়েছে। তো এর থেকে বোঝা যায় মেন্ডেলিভ তার যে সারণীতে ওই সমস্ত মৌলের স্থান এবং ধর্ম সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছেন সেগুলো কিন্তু ঠিক। তো এগুলো হচ্ছে উপযোগিতা, এবং ত্রুটিও আছে মেন্ডেলিভের পর্যায় সারণী। ত্রুটিগুলো কি কি, টোটাল 3টি ত্রুটির কথা বলবো। তো ত্রুটি বলার জন্য এই ছকটা আমাদের প্রয়োজন। তো ফার্স্ট আমরা দেখে নেব পর্যায় সারণীতে কয়েকটি, ফার্স্ট যে ত্রুটি, পর্যায় সারণীতে কয়েকটি সমধর্মী মৌল আছে যেগুলোকে কিন্তু পৃথক শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কি আগে কি দেখা হয়েছে, মানে এখানে আমরা যে সূত্র সেখানে কি দেখেছি সমধর্মী মৌলগুলিকে একই শ্রেণীতে স্থান দেওয়া হবে, কিন্তু এখানে ফার্স্ট যে ত্রুটি সেখানে কি বলা হচ্ছে পর্যায় সারণীতে কয়েকটি সমধর্মী মৌল যেগুলোকে বিভিন্ন শ্রেণীতে স্থান দেওয়া হচ্ছে পৃথক শ্রেণীতে। যেমন কপার, এখানে আমরা দেখতে পাচ্ছি কপার Cu এবং মার্কারি Hg পারদ, এই দুটো কিন্তু সমধর্মী মৌল, কিন্তু কপারকে কিন্তু প্রথম শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম শ্রেণীর বি উপশ্রেণীতে। এগুলো আমরা আলোচনা করব শ্রেণী পর্যায় কি, তো তখন ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কপারকে প্রথম শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে, কিন্তু মার্কারিকে দ্বিতীয় শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর ত্রুটি। এবং সেকেন্ড ত্রুটিতে কি বলছে, কয়েকটি উচ্চতর পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলকে নিম্নতর পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলের আগে স্থান দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি দেখেছি, পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটছে, অর্থাৎ ক্রমশ পারমাণবিক গুরুত্ব বাম দিক থেকে ডান দিকে বাড়বে। কিন্তু এখানে কি বলা হচ্ছে, কয়েকটি নিম্নতর পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলকে কয়েকটি উচ্চতর পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলের আগে স্থান দেওয়া হয়েছে। উচ্চতর পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলের আগে স্থান দেওয়া হচ্ছে কাদের, নিম্নতর পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলকে। তো উদাহরণ হিসেবে কি বলতে পারি, আর্গন আমরা দেখতে পাচ্ছি, এবং পটাশিয়াম, একটু ক্লিয়ার করলাম, আর্গন এবং পটাশিয়াম, যাদের পারমাণবিক গুরুত্ব আর্গনের 39.9 এবং পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব 39.1, কিন্তু পর্যায় সারণীতে পটাশিয়ামের আগে আর্গনকে স্থান দেওয়া হয়েছে। এটা হচ্ছে 2 নম্বর ত্রুটি। 3 নম্বর ত্রুটি কি বলছে, একই মৌলের আইসোটোপগুলির পারমাণবিক ওজন বিভিন্ন হওয়া সত্ত্বেও পর্যায় সারণীতে এদের একই স্থানে রাখা হয়েছে। এটা হচ্ছে 3 নম্বর ত্রুটি। তো এই হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র, এবং পর্যায় যে সূত্রের সাহায্যে সারণী তিনি তৈরি করেছেন তার ফলে কি কি উপযোগিতা পাওয়া গেছে এবং পর্যায় সারণীর কি কি ত্রুটি আছে সেগুলো দেখে নিলাম। এরপর আমরা চলে যাব মোজলের আধুনিক পর্যায় সূত্র। তো বিজ্ঞানী মেন্ডেলিভ যে পর্যায় সূত্র অর্থাৎ পর্যায় সূত্র দিয়েছিলেন তার সাপেক্ষে যে সারণী পাওয়া গেছে সেই সূত্র অর্থাৎ সেই সারণীকে সামান্য একটু পরিবর্তন করে কিন্তু বিজ্ঞানী মোজলে তিনি আধুনিক পর্যায় সূত্র সম্পর্কে বলেছেন। তো আধুনিক পর্যায় সূত্র আর মেন্ডেলিভের পর্যায় সূত্র কিন্তু সেম, শুধুমাত্র পার্থক্য পারমাণবিক সংখ্যা আর ওখানে পারমাণবিক গুরুত্ব। তো এখানে মোজলের আধুনিক পর্যায় সূত্রতে কি বলা হচ্ছে, বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। তো এখানে আমরা দেখেছি পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে, আর এখানে পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। তো এই যে আধুনিক পর্যায় সারণী, এই পারমাণবিক সংখ্যার ভিত্তিতে মৌলগুলিকে সাজিয়ে একটা তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকা প্রস্তুত করার ফলে কিন্তু এই আধুনিক পর্যায় সারণীটা পাওয়া গেছে। তো এই যে আধুনিক পর্যায় সারণী, এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেন, সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। সবচেয়ে হালকা মৌল কি, হাইড্রোজেন। এবং সবচেয়ে ভারী মৌল, এটা হচ্ছে সবচেয়ে হালকা মৌল, এবং সবচেয়ে ভারী মৌল হচ্ছে হ্যানিয়াম HA, সবচেয়ে ভারী মৌল। মনে রাখবেন আধুনিক পর্যায় সারণীতে সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন এবং সবচেয়ে ভারী মৌল হ্যানিয়াম HA। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 আর হানিয়ামের পারমাণবিক সংখ্যা HA পারমাণবিক সংখ্যা হচ্ছে 105।
তো এই আধুনিক পর্যায় সারণী থেকে আমরা পর্যায়, শ্রেণী এবং উপশ্রেণী সম্পর্কে জানবো। এই যে আধুনিক পর্যায় সারণী, এই সারণীর যে অনুভূমিক সারি অর্থাৎ এইভাবে যে সারিগুলোকে রাখা হয়েছে সেগুলোকে বলা হয় পর্যায়, এগুলোকে কিন্তু বলা হয় পর্যায়। তো প্রত্যেকটি পর্যায়ে মৌলগুলির ধর্ম কিন্তু বিভিন্ন হয়, সেম হয় না। অর্থাৎ প্রথম পর্যায়ের মৌলগুলোর ধর্ম যা হয়, সেকেন্ড পর্যায়ের মৌলগুলোর ধর্ম পৃথক হয়। এখন বর্তমান পর্যায় সারণীতে টোটাল কিন্তু 7টি পর্যায় আছে। টোটাল কটি পর্যায় আছে? টোটাল কিন্তু 7টি পর্যায় আছে। এইভাবে কিন্তু টোটাল 7টি পর্যায় আছে, যেগুলোকে চিহ্নিত করা হয় 1, 2, 3, 4 ইত্যাদি ইত্যাদি সংখ্যার দ্বারা। এবং এটা হচ্ছে পর্যায়। এরপর শ্রেণী অর্থাৎ গ্রুপ, পর্যায় অর্থাৎ পিরিয়ড, গ্রুপ। এই যে পর্যায় সারণীর যে উলম্ব সারিগুলো আছে সেইগুলোকে বলা হয় শ্রেণী বা গ্রুপ, যে উলম্ব সারি আছে। আধুনিক পর্যায় সারণীতে টোটাল কিন্তু শ্রেণীর সংখ্যা 9টি। ইম্পর্টেন্ট, মনে রাখবেন, পর্যায়ের সংখ্যা 7টি, শ্রেণীর সংখ্যা 9টি। এই শ্রেণীগুলিকে কিন্তু রোমান সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। টোটাল যে 9টি শ্রেণী তার মধ্যে শেষের অর্থাৎ নবম শ্রেণীকে 0 দ্বারা প্রকাশ করা হয়, এবং বাদ বাকি 1 থেকে 8 পর্যন্ত যে শ্রেণী সেগুলোকে রোমান সংখ্যা দ্বারা অর্থাৎ 1, 2, 3 এইভাবে কিন্তু প্রকাশ করা হয়। 1, 2, 3, 4, 5 এইভাবে কিন্তু প্রকাশ করা হয়। টোটাল অষ্টম পর্যন্ত রোমান হরফ এবং নবমটাকে 0 দ্বারা প্রকাশ করা হয়। এরপর এরপর আমরা দেখে নেব উপশ্রেণী। পর্যায় সারণী যে শ্রেণীগত মৌলের সজ্জা পর্যালোচনা করলে দেখা যায় ধর্মের মধ্যে সাদৃশ্য না থাকা সত্ত্বেও কয়েকটি মৌলকে একই শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। তো এই যে অসুবিধা, এরপর একটা অসুবিধার সৃষ্টি হয়েছে। এই অসুবিধাকে দূর করার জন্য 1 থেকে 8ম পর্যন্ত অর্থাৎ 1 থেকে 8ম পর্যন্ত 1 থেকে 7ম পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীকে কিন্তু 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটা এ আর একটা বি। এই এ আর বি এইগুলোকে কিন্তু বলা হয় উপশ্রেণী অর্থাৎ সাব গ্রুপ। আর অষ্টম আর নবম এই দুটো শ্রেণীর কিন্তু কোনো উপশ্রেণী নেই। 1 থেকে 7ম পর্যন্ত 2টি করে অংশে ভাগ করা হয়েছে প্রত্যেকটি শ্রেণীকে এ আর বিতে, যেগুলোকে বলা হয় উপশ্রেণী। কিন্তু অষ্টম আর নবম এই শ্রেণী দুটির কোনো উপশ্রেণী নেই। তো এই হচ্ছে পর্যায়, শ্রেণী আর উপশ্রেণী। এরপর আমরা ছকটা আর একবার দেখে নেব, যে পর্যায় সারণীর যে ছক সেখান থেকে ইম্পর্টেন্ট কিছু, তো এটা আমরা কিভাবে মনে রাখবো সেটা আগে দেখে নেব, এবং তারপর দেখব কিছু ইম্পর্টেন্ট মৌল যেগুলোর পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা আমাদের জানতে হবে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, যেগুলো আমাদের কাজে লাগবে। তো ফার্স্ট আমরা 20টা কিন্তু মুখস্থ করে রাখবো। হা হি লি বেবো কানা অফলুনি সোমা অ্যাসিফ সাপুলো আপ ক্যা। তো এইভাবে ফার্স্ট অক্ষরগুলো দিয়ে কিন্তু আমরা মনে রাখবো হাইড্রোজেনের হা, লিথিয়ামের লি, বেরিয়ামের বে, হা হি লি বে, বো, বোরনের বো, কার্বনের সি, নাইট্রোজেনের এন, অক্সিজেনের অ, ফ্লুরিনের এ ফ। এইভাবে কিন্তু মনে রাখবো হা হি লি বে বো কানা অফলু নি সোমা অ্যাসি ফ সাকুলো আপ ক্যা। তো ক্যালসিয়াম পর্যন্ত কিন্তু আমাদের এইভাবে হয়ে যাচ্ছে। এরপর পারদ, এটা আমাদের মনে রাখতে হবে Hg 80। বেরিয়াম, এটা আমাদের মনে রাখতে হবে। তাছাড়া জেনন, এটা আমাদের মনে রাখতে হবে। লোহা, এটা মনে রাখতে হবে। কোবাল্ট মনে রাখতে হবে। নিকেল মনে রাখতে হবে। তাছাড়া আর ইম্পর্টেন্ট গোল্ড, এটা কিছু কিছু সময় দিয়ে দেয়। সিলভার, তো এগুলো কিন্তু মনে রাখলে আমাদের কিছু ইলেকট্রন বিন্যাস করতে গেলে কিন্তু সহজ হয়ে যাবে। জিঙ্কটাও মনে রাখতে হবে 30।
তো মোটামুটি ব্রোমিন এটা মনে রাখতে হবে। তো এগুলো কিন্তু আমাদের একটু মুখস্থ করতে হবে। এগুলো যখন আমরা কোন গ্রুপ, পর্যায়, তাছাড়া ব্লক এগুলো আমরা নির্ণয় করবো, এক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগবে। যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, মুখস্থ না করে কিভাবে আমরা কোনো মৌল পর্যায় সারণীতে কোন পর্যায়ের কোন পর্যায়ে কোন ব্লকে কোন শ্রেণীতে অবস্থিত সে সমস্ত কিছু। তো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, যারা দেখেছেন ঠিক আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখে নেব পরমাণুর আকারের কিভাবে পরিবর্তন হচ্ছে পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর। ফার্স্ট আমরা আলোচনা করব পর্যায় বরাবর। আমরা প্রথমে দেখব পরমাণুর আকার সেটা কিসের উপর নির্ভর করে। পরমাণুর ব্যাসার্ধের উপর কিন্তু পরমাণুর আকার বা পারমাণবিক আয়তন নির্ভর করে। পরমাণুর কেন্দ্র থেকে ইলেকট্রনের সর্বশেষ কক্ষের যে সম্ভাব্য দূরত্ব, ফার্স্ট মনে করুন এটা নিউক্লিয়াস, এখান থেকে সর্বশেষ মনে করুন এখানে দুটি কক্ষপথ আছে, ফার্স্ট কক্ষপথে একটি ইলেকট্রন, সেকেন্ড কক্ষপথে দুটি ইলেকট্রন আছে। তো এখন এই যে এটা আমাদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথ, তো এই সর্বশেষ অর্থাৎ সেকেন্ড কক্ষপথ থেকে নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব, এটাই কিন্তু পরমাণুর আকার বা আয়তন নির্ণয় করতে আমাদের এটার উপরে কিন্তু ভিত্তি করে পরমাণুর আকার বা আয়তন নির্ভর করে। তো এখন পর্যায় বরাবর যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, কি দেখতে পাবো? পরমাণুর ব্যাসার্ধ তথা আকার ক্রমশ কমতে থাকে। পরমাণুর ব্যাসার্ধ আর আকার ক্রমশ কি হয়? কমতে থাকে। কেন? সেটা এবার ব্যাখ্যা করব। তো ফার্স্ট আছে কি লিথিয়াম, ফার্স্ট আছে কি লিথিয়াম। তো এখন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কত? 3। এর ইলেকট্রন বিন্যাস করলে কত দাঁড়ায়? 2, 1। প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন থাকবে, দেখতে পাচ্ছি দুটি ইলেকট্রন আছে, এবং সেকেন্ড কক্ষপথে একটি ইলেকট্রন থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে। বেরিলিয়াম, যার পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা 4, ইলেকট্রন বিন্যাস করলে হয় 2, 2। যারা ইলেকট্রন বিন্যাস দেখেননি, আমরা কিন্তু অলরেডি ইলেকট্রন বিন্যাস করে দিয়েছি এই চ্যাপ্টারটা করার আগেই। তো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, পুরো প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে 2, 2 অর্থাৎ প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন থাকবে, শেষের কক্ষপথে অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে দুটি ইলেকট্রন থাকবে। বোরনের ক্ষেত্রে 5 অর্থাৎ 2, 3, প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন, শেষের কক্ষপথে 3টি ইলেকট্রন। তো এখন আমরা এখানে প্রথম যে ছবি লিথিয়ামের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লিথিয়ামের নিউক্লিয়াস অর্থাৎ পরমাণুর কেন্দ্রক। এই যে পরমাণুর কেন্দ্রক, এটা পজিটিভ হয় এবং নিউক্লিয়াস নেগেটিভ হয়। এই যে লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রনের যে সর্বশেষ কক্ষপথ, সেকেন্ড কক্ষপথে টোটাল একটি ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রনগুলো নেগেটিভ হয়। এই যে পজিটিভ এবং নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করবে, অর্থাৎ সেকেন্ড কক্ষপথের একটি ইলেকট্রন এই যে নিউক্লিয়াস অর্থাৎ পরমাণু কেন্দ্রক সেটাকে আকর্ষণ করবে, ফলে নিউক্লিয়াসের কাছে চলে আসবে। ঠিক একইভাবে বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এর যে নিউক্লিয়াস এবং বাইরের যে কক্ষপথ, সর্বশেষ কক্ষপথ, সেখানে দুটো ইলেকট্রন আছে, তাহলে দুটো ইলেকট্রনের আকর্ষণ বল একটি ইলেকট্রনের থেকে তুলনামূলকভাবে বেশি হবে, ফলে এই যে নিউক্লিয়াসের সর্বশেষ কক্ষপথ সেটা বেরিয়ামের নিউক্লিয়াসকে বেশি পরিমাণে আকর্ষণ করবে লিথিয়ামের থেকে, ফলে এর আকারটা কিন্তু তুলনামূলকভাবে ছোট হয়ে যাবে। তো সেই কারণেই লিথিয়ামের আকার কিন্তু বড় হয় বেরিলিয়ামের তুলনায় পর্যায় বরাবর। ঠিক একইভাবে বোরনের ক্ষেত্রে 3টি ইলেকট্রন বোরনের নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, ফলে বোরনের যা আকার বেরিলিয়ামের থেকে ছোট হয়ে যাবে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিথিয়ামের আকার তুলনামূলকভাবে বড়, বেরিলিয়ামের আকার লিথিয়ামের থেকে তুলনামূলকভাবে ছোট, বোরনের আকার বেরিলিয়ামের থেকে তুলনামূলকভাবে ছোট। অর্থাৎ পর্যায় বরাবর
পরমাণুর আকার যত বাম দিক থেকে ডান দিকে যাব পরমাণুর ব্যাসার্ধ তত কমতে থাকবে, অর্থাৎ আকার ক্রমশ কমতে থাকবে। কিন্তু যখন আমরা এটা নবম শ্রেণী অর্থাৎ 0 শ্রেণীতে যাব পরমাণুর আকার কিন্তু আবার বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে ফার্স্টের এই শ্রেণীতে পরমাণুর আকার সবচেয়ে বড় হয় এবং সপ্তম বি এই শ্রেণীতে পরমাণুর আকার সবচেয়ে ছোট হয়। এটা হচ্ছে পর্যায় বরাবর পরমাণুর আকার কিভাবে পরিবর্তন হয়। এরপর আমরা দেখে নেব শ্রেণী বরাবর। শ্রেণী বরাবর যত উপর থেকে নিচের দিকে নামবো দেখতে পাবো পরমাণুর ব্যাসার্ধ এবং আকার ক্রমশ বাড়ছে। কেন? কারণ এখানে আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন নিয়ে আলোচনা করব। ফ্লোরিন টোটাল 9 ইলেকট্রন বিন্যাস করলে 2 7, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, সেকেন্ড কক্ষপথে 7টি, অর্থাৎ 7টি ইলেকট্রন ফ্লোরিনের নিউক্লিয়াসকে আকর্ষণ করছে। ক্লোরিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এর ইলেকট্রন বিন্যাস এটার 17 এর ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করলে কত দাঁড়ায় 2 8 7। ব্রোমিনের ক্ষেত্রে 2 8 8 7, আয়োডিনের ক্ষেত্রে 2 8 18 18 7। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 2টো কক্ষপথ, এখানে দেখতে পাচ্ছি 3টি কক্ষপথ, এখানে 4টি এবং শেষেরটায় আয়োডিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 5টি। তাহলে যেহেতু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার মানে শেষের কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে অর্থাৎ সেকেন্ড কক্ষপথের ইলেকট্রন ফ্লোরিনের ক্ষেত্রে বেশি পরিমাণে আকর্ষণ করবে। ক্লোরিনের ক্ষেত্রে 7টি ইলেকট্রন সেম আছে কিন্তু কক্ষপথের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে 3টি। তাহলে কক্ষপথের সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে নিউক্লিয়াস থেকে ক্রমশ দূরত্ব বাড়ছে, ফলে এর যে আকর্ষণ বল সেটা কমে যাচ্ছে আকর্ষণ বলটা, ফলে ফ্লোরিনের আকার কিন্তু তুলনামূলকভাবে ছোট হচ্ছে ক্লোরিনের তুলনায়। ঠিক একইভাবে বোরনের ক্ষেত্রেও কিন্তু সেম, এখানে টোটাল 4টি কক্ষপথ, 7টি ইলেকট্রন আছে শেষের কক্ষপথে, কিন্তু এখানে যে কক্ষপথ সংখ্যা সে টোটাল 4টি হয়ে যাচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে শেষের কক্ষপথের ইলেকট্রনগুলোর দূরত্ব কিন্তু ক্রমশ বেড়ে গেছে ব্রোমিনের ক্ষেত্রে, ফলে আকর্ষণ বল কিন্তু কমে গেছে। তো সেই কারণেই শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচের দিকে নামতে থাকবো পরমাণুর ব্যাসার্ধ এবং পরমাণুর আকার ক্রমশ কিন্তু বাড়তে থাকবে। তো এটা হচ্ছে আমাদের শ্রেণী বরাবর হলো। নেক্সট দেখে নেব আমরা তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি, যেটা ফার্স্ট পর্যায় বরাবর। পর্যায় বরাবর আমরা কি দেখেছি, যত বাম দিক থেকে ডান দিকে যাব পরমাণুর আকার ক্রমশ কমতে থাকবে। পরমাণুর আকার ক্রমশ কমতে থাকলে কি হয়, নিউক্লিয়াসের যে পজিটিভ আধানের ঘনত্ব সেটা ক্রমশ বাড়তে থাকে, ফলে তড়িৎ ঋণাত্মকতার মান ক্রমশ বাড়তে থাকে। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, যত বাম দিক থেকে ডান দিকে যাবো তত পর্যায় বরাবর তড়িৎ ঋণাত্মকতার মান ক্রমশ বাড়তে থাকবে, বেশি ক্রমশ বাড়তে থাকবে। এবং 2 নম্বরে শ্রেণী বরাবর যত উপর থেকে নিচের দিকে নামবো তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু ক্রমশ কমতে থাকবে, তড়িৎ ঋণাত্মকতার মান ক্রমশ কমতে থাকবে উপর থেকে নিচের দিকে। শেষ আমরা যেটা দেখব ধাতব ধর্ম অর্থাৎ মেটালিক ক্যারেক্টার এবং অধাতব ধর্ম অর্থাৎ নন মেটালিক ক্যারেক্টার। ধাতব ধর্ম শ্রেণী বরাবর কি হবে, পর্যায় বরাবর আগে দেখে নিই আমরা। ধাতব ধর্ম কিন্তু পর্যায় বরাবর ক্রমশ কমতে থাকবে, পর্যায় বরাবর ক্রমশ কমবে। আর অধাতব ধর্ম পর্যায় বরাবর ক্রমশ বাড়বে। ঠিক একইভাবে শ্রেণী বরাবর কি হবে, ধাতব ধর্ম ক্রমশ বাড়বে আর অধাতব ধর্ম ক্রমশ কমবে। তো এই হচ্ছে আজকের টপিক, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম। অর্ধেকটা আলোচনা করেছি পিরিয়ডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণী নিয়ে। নেক্সট ভিডিওতে কিন্তু আর একটি মাত্র ভিডিওতে আমাদের পর্যায় সারণী কমপ্লিট হয়ে যাবে। এর আগে জাস্ট একটু কয়েকটি মৌলের পর্যায়, ব্লক এবং গ্রুপ নিয়ে আলোচনা করেছিলাম, আর এখানে একটু ডিটেলস আলোচনা করলাম। নেক্সট কিছু এমসিকিউ বাকি থাকবে ইম্পর্টেন্ট, এবং হাইড্রোজেনের যে অবস্থান সেটা সুনিশ্চিত নয়,
কেন সেটা নিয়ে আলোচনা করব। তো আরেকটি মাত্র ভিডিওতে কিন্তু আমাদের কভার হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, সকলের মধ্যে শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।